নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয় চৌধুরী বুবাই আর আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব বা আলোচনা করার জন্য তোমাদের সামনে এসেছি সেটা হচ্ছে গতকালকে আলাস্কাতে যে পুতিন এবং ট্রাম্পের যে সামিট হলো সেই সামিটের কনক্লুশন কী এবং কী পরিণতিতে আমরা এসে পৌঁছেছি, আর ভারতের পক্ষে এটা কতটা ক্ষতিকারক না লাভজনক সেটা নিয়ে আমরা আলোচনা করব। যদিও একটা জিনিস তোমাদেরকে রিমাইন্ডার করে দিই যে ট্রাম্প কিন্তু এই সামিট হওয়ার আগেই ডিক্লেয়ার করেছিল যদি এই সামিটের কোনো রকম পরিণতি কোনো কিছু না বেরোয়, যদি যুদ্ধ না থামে, যে সিজফায়ার যদি না হয়, তাহলে কিন্তু ভারতের ওপরে আরও অ্যাডিশনাল ট্যারিফ লাগবে। অলরেডি 50% ট্যারিফ হয়ে রয়েছে এই মুহূর্তে, কিন্তু এই সামিট ফেল হয়ে যাওয়ার পরে কিন্তু ট্রাম্পের কথা অনুযায়ী ভারতের উপরে লাগতে পারে আরও 25% ট্যারিফ। তো এখন দেখা যাবে যে আমরা তাকিয়ে থাকবো ট্যারিফ লাগবে কি লাগবে না, কিন্তু কনক্লুশন কী হয়েছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর এটা কি শুধুমাত্র একটা সামিট ছিল নাকি এর পিছনে চলছে আরও কোনো বড় ধরনের খেলা, সেগুলো আমরা জানার চেষ্টা করব। আমি তোমাদের জন্য একটা খসড়া তৈরি করেছি এবং এখান থেকেই আমি তোমাদেরকে শোনাবো যে এটা আসলে কি। আচ্ছা, গতকালকে মুখোমুখি হলেন ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অনেকের আশা ছিল এই সামিটে ইউক্রেনের যুদ্ধে একটি নতুন দিক বেরিয়ে আসবে, কিন্তু বাস্তব ছবি একেবারেই ভিন্ন। না পুতিন সিজফায়ারের জন্য রাজি হলেন, না ট্রাম্প তাকে রাজি করাতে পারলেন। তাহলে প্রশ্ন হচ্ছে এটি আসলে কিসের প্রতীক, কার জন্য এই কূটনৈতিক চালচলন? আর সবচেয়ে বড় কথা হলো এখানে আসল বলির পাঠা কে? ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি, নাকি ট্রাম্প, নাকি পুতিন? চলুন আমরা একটু বিস্তারিত আলোচনা করি। আলাস্কার এই যে সামিট হলো এটাকে অনেকে একটা শান্তির আলো হিসাবে দেখেছিলেন, কিন্তু বাস্তবে কি তাই ঘটেছে? না, বাস্তবে কিন্তু তার ঠিক উল্টোটাই ঘটলো। আমরা যেটা দেখতে পেলাম যে পুতিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাশিয়ার দাবি পূরণ করা না হলে সিজ ফায়ার সম্ভব নয়। অন্যদিকে ট্রাম্প, যিনি নিজেকে ডিল মেকার বলতে ভালোবাসেন, তাকেও নিরুত্তর হতে হয়েছে। তার মানে হলো এই যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক এই কথা যে এই যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হবে। এই যুদ্ধে পুতিন কিন্তু কোনোরকমভাবেই তাদের সিজ ফায়ার করতে চাইছে না। ট্রাম্পের কোনো কথাতে তার মন ভরছে না। এর পিছনে কারণ রয়েছে, অনেক কারণ রয়েছে। তার মধ্যে যে মেন কারণ হচ্ছে রাশিয়া কিন্তু ইউক্রেনের অনেকটা অঞ্চল দখল করে নিয়েছে। আর রাশিয়া এখন যে জায়গাতে রয়েছে, আমেরিকা যেভাবে ওর উপরে প্রেশার করার চেষ্টা করছে, তারপরেও সেই প্রেশার না শুনে রাশিয়া কিন্তু নিজের কাজ করে যাচ্ছে এবং ইউক্রেনের একটা বড় অংশ দখল করে নিয়েছে। যদি এই ডিলকে একটা জায়গাতে যেতে হয় তাহলে কিন্তু রাশিয়ার যে মেন টার্গেট, যে অর্ধেক ইউক্রেন, তাকে দিয়ে দিতে হবে। এটা আমেরিকা মানবে না, জেলেনস্কিও মানবে না। সেই জন্য এই যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হবে। আচ্ছা, এবার আমি যদি ভূ রাজনৈতিক এবং ক্ষমতার খেলা হিসাবে এটাকে বিচার বিবেচনা করি, তাহলে আমরা যেটা জানবো যে আমরা ভুলে গেলে চলবে না যে এই যুদ্ধ শুধুমাত্র ইউক্রেনের যুদ্ধ নয়, এটি আসলে একটি ভূ রাজনৈতিক খেলা। একদিকে রাশিয়া, অন্যদিকে আমেরিকা এবং পশ্চিমা জোট, উভয় পক্ষই নিজেদের প্রভাব বিস্তার করতে চাইছে। আর এই টানাপোড়েনের মধ্যেই পৃষ্ঠ হচ্ছে ইউক্রেন। একদম ঠিক এটা, যে এর মধ্যে একদম জাঁতা কলের মধ্যে পিষে যাচ্ছে ইউক্রেন এবং জেলেনস্কি। ট্রাম্প পুতিনের আলাস্কা মিটিং ছিল আসলে একটি পাওয়ার শো। কে কতটা চাপ দিতে পারে, কে কতটা ছাড় দিতে পারে, এর হিসেব কষাই ছিল এই সামিটের মেন উদ্দেশ্য। তাহলে এখানে জেলেনস্কির ভূমিকা কোথায়? জেলেনস্কি কিভাবে, এই যে দুজনার যে টানাপোড়েন, যে ক্ষমতার খেলা একটা চলছে, এর মধ্যে জেলেনস্কির অবস্থানটা কোথায় সেটা নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে দেখব জেলেনস্কি শুরু থেকেই পশ্চিমা ভরসার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তিনি বিশ্বাস করেছিলেন আমেরিকা এবং ইউরোপ তার পাশে থাকবে, কিন্তু বাস্তবে তিনি ধীরে ধীরে বুঝতে পারছেন তার দেশ আসলে ব্যবহৃত হচ্ছে। পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সাহায্য করছে ঠিকই, কিন্তু তাদের মূল লক্ষ্য রাশিয়াকে দুর্বল করা। ইউক্রেনকে সাহায্য করা মোটেও তার লক্ষ্য নেই, কিন্তু তাদের মেন টার্গেটই হচ্ছে রাশিয়াকে কী করে দুর্বল করতে হবে। এর ফলস্বরূপ আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যুদ্ধ যত দীর্ঘায়ী হবে, যুদ্ধের যত আয়ু বাড়বে, রাশিয়া তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। আর সামনে থেকে কে যুদ্ধ করবে? সামনে থেকে যুদ্ধ করবে হচ্ছে ইউক্রেন। আজকের পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে জেলেনস্কি কোনো দিকেই পুরোপুরি ভরসা করতে পারছেন না। পশ্চিমারা তাকে ফ্রন্টলাইনে রেখে নিজেদের কূটনৈতিক লাভ নিচ্ছে, আর রাশিয়া তাকে একবারেই এড়িয়ে চলছে। বিশ্বাসই করতে পারছে না। রাশিয়া কেন বিশ্বাস করবে তাকে? মেন যে ফান্ডাটা ছিল যে তুমি নেটো নেটোতে তোমার নাম লেখানো যাবে না, তুমি নেটোর সদস্য হতে পারবে না, ইউক্রেন মানেনি।
ইউক্রেন তখন মানেনি। ইউক্রেন যদি তখন শুনে নিত যে ঠিক আছে আমি নেটোর সদস্য হব না, তাহলে কিন্তু আজকে এই দিন ইউক্রেনকে দেখতে হতো না। আর রাশিয়াকে দুর্বল করার যে টার্গেটটা, সেটা পশ্চিমারা যখন বুঝতে পারলো যে ইউক্রেনকে আমরা এই মুহূর্তে যদি আমরা লেলিয়ে দিই, ইউক্রেনকে যদি আমরা হাতের মুঠোতে নিয়ে নিই, তাহলে ইউক্রেনকে ফ্রন্টে রেখে কিন্তু আমরা রাশিয়াকে অনেক বেশি দুর্বল করতে পারবো। আর এই লাভটাই কিন্তু পশ্চিমা দেশ, আমেরিকা থেকে শুরু করে নেটোর যে কান্ট্রিগুলো রয়েছে, তারা কিন্তু সেই লাভটা তুলছে আস্তে আস্তে। এবং যেটা এই মুহূর্তে জেলেনস্কি কিন্তু বুঝতে পারছে, জেলেনস্কি কিন্তু মানে পুরোপুরি এই মুহূর্তে তার পিঠ ঠেকে গেছে, সাহায্য পাচ্ছে ঠিকই, কিন্তু সে বুঝতে পারছে যে আমি একটা জাস্ট মহড়া, আমাকে নিয়ে গুটির মতন একবার এদিকে চালাচ্ছে ওদিকে চালাচ্ছে। তো এর ফলে জেলেনস্কি দাঁড়িয়ে গেছেন সেই অবস্থানে যেখানে তিনি হলেন এক অর্থে বলির পাঠা, এক ভূ রাজনৈতিক খেলার ব্যবহৃত মাত্র একটি মহড়া। তাহলে যদি আমরা এর উপসংহারে আসি, উপসংহারে কি জানতে পারবো? আলাস্কা সামিট থেকে স্পষ্ট যেটা হলো সেটা হচ্ছে ইউক্রেন যুদ্ধ থামানোর সদিচ্ছা, এখন যে বড় বড় শক্তিগুলো রয়েছে তাদের কারোরই এই সদিচ্ছা নেই যে ইউক্রেনের যুদ্ধ থেমে যাক। এটা জাস্ট একটা খেলা চলছে পেছন দিকে, কারণ অস্ত্র বিক্রির ব্যাপার আছে, একটা আধিপত্য বিস্তারের ব্যাপার আছে, এবং ইউক্রেনকে রেখে রাশিয়াকে দুর্বল করার একটা ব্যাপার আছে। আর রাশিয়াও দিকে দেখাতে চাইছে তুই যতই আমার পিছনে লাগ, আমি রাশিয়ার কোনো অন্ত নেই, রাশিয়া USSR হবে। আরও একটা জিনিস আমি তোমাদেরকে বলি, যে এটা যে ক্ষমতার খেলা চলছে, রাশিয়া যে কাউকে ভয় পাচ্ছে না। একটা রাশিয়া এই সামিটে আসার আগে থেকেই একটা বডি ল্যাঙ্গুয়েজ কথা বলে না। তো রাশিয়ার যখন বিদেশমন্ত্রী যখন এই সামিটে যখন উপস্থিত হলেন, তখন তার আগেই তার গায়ে একটা টি-শার্ট দেখা গেল। সেই টি-শার্টের মধ্যে কিন্তু লেখা ছিল, কনভার্ট করে যদি করা হয় এটাকে রাশিয়ানে, তাহলে কিন্তু USSR লেখা ছিল এটাতে। USSR মানে অখণ্ড রাশিয়া। 16টা দেশে ভেঙে যাওয়ার আগে যে রাশিয়া ছিল, যার মধ্যে ইউক্রেন থেকে শুরু করে কাজাকস্তান অবধি সবগুলো ছিল, সেই ইউনাইটেড রাশিয়ার একটা টি-শার্ট পরে বিদেশমন্ত্রী এসেছিলেন। এটা কিন্তু একটা মানে কি বলবো, এটা কিন্তু একটা ঔদ্ধত্য। এখানে রাশিয়া দেখাচ্ছে যে আমি আলাস্কাতে এসেছি, ঠিক আছে, আলাস্কা এখন আমেরিকান পার্ট, কিন্তু এটা এক সময় তো রাশিয়ার পার্ট ছিল। রাশিয়া আবার এক হবে, USSR আবার তৈরি হবে। তো এই ধরনের ঔদ্ধত্য যে একটা সামিটে এসে দেখাতে পারে, তার কাছ থেকে সিজফায়ার অন্তত এই মুহূর্তে আশা করা যায় না। তো যাই হোক, ট্রাম্প, পুতিন বা কেউই জেলেনস্কির ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছে না। তারা নিশ্চিন্ত তাদের স্বার্থ নিয়ে, তাদের শক্তির অবস্থান নিয়ে। আসল প্রশ্ন থেকে যায়, কদিন এই যুদ্ধ চলবে, কত মানুষ আরও প্রাণ হারাবে, আর সবচেয়ে বড় প্রশ্ন, কবে বুঝতে পারবে বিশ্ববাসী যে এই যুদ্ধের সবথেকে বড় ক্ষতিগ্রস্ত কেউ নয়, কেবলমাত্র ইউক্রেন আর ইউক্রেনের সাধারণ মানুষ। এই সামিট আসলে একটি শিক্ষা দেয়, আন্তর্জাতিক রাজনীতি আসলে মানুষের জন্য নয়, ক্ষমতার জন্য। আর এই ক্ষমতার খেলায় ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি হয়ে উঠেছে একেবারে প্রকৃত বলির পাঁঠা, যাকে বলা যায়। তো যাই হোক বন্ধুরা, আজকের আমার এই সামান্য বক্তব্যে অনেক কিছু আমি আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা শেয়ার করবে বন্ধুদের মধ্যে। আমার নতুন চ্যানেল, এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে। আর তোমরা যদি সাপোর্ট করো তাহলে এই চ্যানেলটা আস্তে আস্তে বড় হবে, এবং আস্তে আস্তে দেশ বিদেশ বিভিন্ন ধরনের খবর, বিভিন্ন ধরনের ইনফরমেশন নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব। তাহলে বন্ধুরা, আজকের জন্য এইটুকুটাই। দেখা হবে অন্য একটি ভিডিওতে, অন্য একটি পর্বে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।